কালকুট লেখনীতে মাসরিন জাহান মনি। পর্ব সংখ্যা ২। না, কালকোটের চেহারা আমি দেখিনি কোনোদিন। ওর চোখ কেমন আমি জানি না। যে মানুষটির চোখের দিকে আমি সেই সন্ধ্যায় তাকিয়েছিলাম, সেই মানুষটার নাম মুনিম। মাথা ভর্তি কোকড়া চুল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, মুখ ভর্তি দাড়ি গোঁফ, আর ঠোঁটের কোণায় একটা হাসি। মানুষটির সাথে আমার কথা হয়নি সেদিন, কিন্তু আমার বিশ্বাস করতে ইচ্ছা করছিল এই মুনিমই আমার কালকুট। আরো অনেকদিন পরে একদিন আবার বিয়ের প্রস্তাব এলো একটা। পাত্র আর কেউই নয়, মুনিম নামের মানুষটা। আমাদের কথা বলতে দেয়া হলো আলাদা করে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি জিজ্ঞেস করলেন, চামেলি, বলো তো পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ ফুল কোনটা? আমি চমকে উঠলাম, তাকালাম তার দিকে পূর্ণ দৃষ্টিতে। মানুষটা হাসছে। মনে হলো এই হাসি আমার চিরচেনা। হঠাৎ আমার হৃদস্পন্দন থেমে গেল কিছুক্ষণের জন্য। চোখ ভর্তি হয়ে গেল জলে। আমি যন্ত্রের মতো বললাম, পৃথিবীর সবচেয়ে মন খারাপ করা ফুল হলো চামেলি। বিষণ্ণ কবিতার মতো একরাশ দুঃখ বুকে নিয়ে যে মাটির বুকে ঝরে পড়ে। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কবিতার রাশিয়ান প্রতিশব্দ কি বলো তো? হঠাৎ আমি দেখলাম আমি কাঁদছি, কথা বলতে পারছি না। মুনিম একটু হেসে আমার মাথায় হাত রাখলেন। আমি তখন পাগলের মতো বলে যাচ্ছি, আমি আপনাকে অনেক খুঁজেছি কালকুট, কোথাও খুঁজে পাইনি। আমার ল্যাপটপটা ভেঙে ফেলেছিল বাবা। আমি আমার আইডির পাসওয়ার্ডও মনে রাখিনি। আমি পারিনি আপনার সাথে যোগাযোগ করতে। আরো কতক্ষণ? এক নাগাড়ে বলে গেলাম সব। কিভাবে কিভাবে খুঁজেছি, কতদিন কোথায় বসে থেকেছি, সবটা। মুনিম আমার মাথা হাত দিয়ে চুপচাপ পুরোটা শুনে গেছে। আমার সব কথা শেষ হলেও চুপ করে থাকলেন তিনি। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি এসে গেছি তো, এখন সব ঠিক হয়ে যাবে। 2020-এর শ্রাবণ মাসের এক সন্ধ্যায় বিয়ে হলো আমাদের। বাইরে প্রবল বৃষ্টি, কারেন্ট চলে গেছে। মোম জ্বালানো হয়েছে 2-1টা। সেই মোমের আলোয় আমি কবুল বলে রেজিস্ট্রি খাতায় সই করে চিরদিনের জন্য মুনিমের হয়ে গেলাম। কি রূপকথার মতো সবকিছু। বাসর রাতে সারা রাত গল্প করেছি আমরা, কিন্তু অবাক হয়ে দেখলাম যে মানুষটা মেসেজে এত বকবক করতো, সে বাস্তব জীবনে খুব চুপচাপ। আমিই বলে যাচ্ছি সব। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিভাবে খুঁজে পেলেন আমাকে? মুনিম আমার চুলে মুখ ডুবিয়ে উত্তর দিল, যেদিন আকাশ ভর্তি তারা থাকবে, যে রাতে আমাদের কারো কোনো দীর্ঘশ্বাস থাকবে না, সেদিন তোমাকে সব বলবো। এরপর পার হয়ে গেছে অনেক দিন। মুনিম কিছুই বলেনি আমাকে। আমার মাঝে মাঝে মনে হয় মুনিমকে আমি যতটা হৃদয়ে ধারণ করেছিলাম, ততটা হয়তো ও করতে পারেনি। ওর সাথে প্রত্যেকটা স্মৃতি এখনো আমার কাছে জীবন্ত, অথচ ও ভুলে গেছে অনেক কিছুই। হুটহাট করে মাঝরাতে জিজ্ঞেস করে বসে, বলো না চামেলি, আমরা কোথায় দেখা দেখা করতে চেয়েছিলাম? তোমাকে কি রঙের শাড়ি পরতে বলেছিলাম? তোমাকে কি আমার ছোটবেলায় গল্প করেছিলাম? বিয়ের পর আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? আমার অভিমান হয়, কেন ও এসব মনে রাখেনি? কিন্তু 7-8 বছর তো কম সময় নয়। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই ভুলে যাওয়া স্বভাবটার বাদে মুনিমের তো আর কোনো দিকে কমতি নেই। এত ভালোবাসায় ভরিয়ে রেখেছে ও আমাকে, এত যত্ন আমাকে কেউ কোনোদিন করেনি। 7-8 বছর আগের মধ্যরাতে যেমন কালকুটের সাথে কথা বলে আমার রাত ভরে উঠত 101টা নক্ষত্রে, এখন সবগুলো নক্ষত্র যেন আমার ছোট্ট ঘরটায়। 2 রুমের ছোট্ট ফ্ল্যাট, একটা বড় বেলকনি, বেলকনিতে একটা রকিং চেয়ার। দুজন অফিস শেষ করে ফিরি একই বাড়িতে।
একই রুমে। রুমে একটা বুকসেট, বুকসেট ভর্তি বই, একটা ওক কাঠের টেবিল, দুটো মাটির চায়ের কাপ, আর একটা বিছানা আমাদের। ঠিক যেমনটা স্বপ্ন দেখেছিলাম তার প্রত্যেকটাও পূরণ করেছে। আমাদের শূন্য হৃদয় ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল। মনিম শ্রাবণে বৃষ্টি হয়ে এসেছে সেই তৃষ্ণা মেটাতে। সবকিছু সুন্দর চলছিল। মাঝে মাঝে আমি জোর করেই, বলবে না আমাকে কিভাবে খুঁজে পেয়েছ? মনিম এড়িয়ে যায়। আমি বুঝি ও দিনক্ষণ ঠিক করে এরপর বলবে। এরপর এলো সেই সময়টা। এক রাতে প্রবল আদর শেষে আমাকে বুকের সাথে চেপে নিয়ে ও বলল, চামেলি, একটা মিথ্যা কথা বলেছি তোমাকে। আমি তোমার কালকূট নই। আমি শুভঙ্কর নই। কখনোই ছিলাম না। আমি শুধুই মনিব। আমি হেসে উড়িয়ে দিই। কিন্তু ও আমাকে বিশ্বাস করিয়ে ছাড়ে। আমাকে শোনায় সবটা। বলে কিভাবে খুঁজে পেয়েছে আমাকে। সেদিনের চোখাচোখির পর আমাকে ভালো লেগে যায় তার। তাই বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি তরিতাহতের মতো স্থির হয়ে যাই। চোখ ভর্তি জল নিয়ে জিজ্ঞেস করি, কেন তাহলে কালকুটকার সাজার নাটক করেছিলে? মুনিম উত্তর দেয়, নাটক করিনি চামিনী। আমি শুধু খোঁজ নিয়েছিলাম তোমার ব্যাপারে। তোমার বাবা মা ভাইয়ের সাথে কথা বলেছি আগে। তারা আমাকে জানিয়েছে তুমি এর আগে সব পাত্রকে ফিরিয়ে দিয়েছ, কারণ ওরা তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি। সবাইকে একই ধরনের প্রশ্ন করতে তুমি। তোমার বাবা মা আমাকে পছন্দ করেছিল। তারা চেয়েছিল যেন এবারে অন্তত তুমি আর না করতে না পারো। তাই আগে থেকে আমাকে বলে রেখেছিল এসব। আমি তো জানতাম না তোমার এই কাহিনী। আমি শুধু ভেবেছিলাম তুমি আমাকে প্রশ্ন করার আগেই আমি তোমাকে এইসব প্রশ্ন করে ভরকে দেব। কিন্তু তুমি আমাকে কালকুট ভেবে নিলে। একা একাই বলে গেলে সব। আমাকে কোনো কথা বলতে দাওনি। আমার শুধু দেখেছিলাম জাহাজ ডুবিয়ে এক নাবিক আমাকে খড়কুটো ভেবে আঁকড়ে ধরেছে। আমি কিভাবে তার বিশ্বাসটা ভাঙতাম বলো? আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। আমি চাইনি তোমাকে হারাতে। তাই তুমি যেভাবে খুশি থাকতে চেয়েছিলে সেটাই করেছি। কাঁদবে না চামেলি। আমার দিকে তাকাও। দেখো আমি কালকুট নই। কিন্তু তোমার মনে কালকুটের যে স্কেচটা ছিল তার বাস্তব প্রতিচ্ছবি আমি। কালকুট কোনো মানুষ নয়। কালকুট একটা চরিত্র যে হারিয়ে গেছে। তবুও আমি তোমাকে কথা দিচ্ছি, যদি সত্যিও ও থেকে থাকে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করব। এই চামেলি, তুমিও তো আমাকে ভালোবাসো তাই না? পারবে না এবারে সত্যিটা জেনে ভালোবাসতে? আমি পারিনি মুনিমকে আর সহজভাবে নিতে। অনেক দিন পার হয়ে গেছে। মুনিমের তুলনা হয় না। যেমন মানুষ সবাই চায় জীবনে, মুনিম তার থেকেও ভালো। খুব সুন্দর করে আবৃত্তি করে। চোখের দিকে তাকিয়ে কবিতা লিখে ফেলে। সহজ জিনিসকেও খুব সুন্দর করে তোলে ওর শৈল্পিকতা দিয়ে। কিন্তু তবুও আমি পারিনি ওকে পুরোপুরি মানতে। আমার হৃদয়ে একটা প্রতারণার ক্ষত তৈরি হয়ে গেছে। মুনিমের ভালোবাসায় আমাদের ছোট্ট ফ্ল্যাটটায় যে 101টা নক্ষত্র জ্বলে উঠেছিল, সব খসে পড়ছিল এক এক করে। আমি একদম চুপচাপ হয়ে গেলাম এরপর। ততদিনে বুঝতে পেরেছি কেন মুনিম আমাকে একবারও দিপা বলে ডাকেনি। আমার কান্না আসে। আমি কান্না লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করি। মুনিম বোঝে সবটা। প্রতি রাতে আমাকে বুকে নিয়ে শিশুর মতো ঘুম পাড়ায়। চুলে বিলি কেটে কেটে ছড়া বলে। মজার মজার গল্প করে। আমি মনকে বোঝাই, মুনিমেরই বাকি দোষ। আসলে যদি আমি জানতাম ও কালকুট না, তাহলে তো আমাদের বিয়েটাই হতো না। যদি না হতো, তাহলে তো আমি জানতামই না সত্যিকারের ভালোবাসা কেমন। সত্যি সত্যি বেলকনিতে দাঁড়িয়ে মাটির কাপে চা খেতে কেমন লাগে। মুনিমের অকৃত্রিম ভালোবাসা
আমাকে একটু একটু করে ভুলিয়ে দেয় সব ক্ষত। আমি আমার জীবনে আবার প্রেমে পড়ি। ২৭ বছরের জীবনে আমি প্রেমে পড়েছিলাম ২ বার। একবার বইয়ের, দ্বিতীয়বার নাম না জানা এক মানুষের। এই আমিই আবার প্রেমে পড়লাম তৃতীয়বারের মতো। এবারে এক জলজান্ত মানুষের। শ্রাবণ মাসের এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় তার সাথে আমার বিয়ে হয়েছে। তার নাম মনিম। মাথা ভর্তি কোকড়া চুল, চোখে ভারী পাওয়ারের চশমা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, কবি কবি চেহারা। মন খারাপ হলে এই লোকটা গলার স্বর বাচ্চাদের মতো করে আমাকে সুকুমার রায়ের ছড়া শোনে। আমি হেসে ফেলি, ভালোবেসে ফেলি আর একবার। মুনিমের হুটহাট আবদার, যখন তখন বলে শাড়ি পরো। সেদিন সকালে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এই শাড়িটা পরে আসো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। ব্যাগ থেকে বের করে দেখি একটা সাদা শাড়ি, খোলের শাড়ি, পাড়ে সুন্দর নকশা করা। আমার হাত থেমে যায়। সাদা খোলের শাড়ি কালকোট বলেছিল পরতে। আমার হুট করে খেয়াল হয় সেদিন ফেব্রুয়ারির ২৯ তারিখ, ২০২৪ সাল। হঠাৎ যেন আমি বুঝতে পারি মনিম আমাকে কোথায় নিয়ে যাবে। ২০১২ সালে ফেব্রুয়ারির ২৯ তারিখে কালকোট আমাকে বলেছিল উনি পরের ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে চিত্রার পাড়ে যাবেন। উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি। তার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা। তারপর আমরা ফিরবো একই বাড়িতে। আমার খুব রাগ হয় মনিমের ওপর। আমি চাই না এসব স্মৃতি মনে করতে, কিন্তু ও বারবার মনে করায় আমাকে। ওকে শুরুর দিকে কালকোট ভেবে বারবার বলতাম, চিত্রার পাড়ে কবে নিয়ে যাবে? কিন্তু ও তো কালকোট নয়। যে স্বপ্ন আমি অনুজনের সাথে দেখেছিলাম, সে স্বপ্ন কেন ও পূরণ করবে? আমার রাগ হয়, জেদ হয়। ইচ্ছে করে শাড়ি ছিঁড়ে টুকরো টুকরো করি। কিন্তু মুনিম আসে হাসি মুখে। নীল পাঞ্জাবি পরেনি, পরেছে সাদা পাঞ্জাবি। আমাকে শাড়ি পরায় জোর করে হাত ধরে নিয়ে বসে গাড়িতে। চিত্রা নদী নড়াইলে আমরা রওনা দেই ১১টার দিকে। পৌঁছাতে পৌঁছাতে বিকাল। গাড়ি থেকে মুনিমা আমাকে নিয়ে যায় চিত্রার পাড়ে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি চিত্রার দিকে। কালকুট বলেছিল ইমুর ছিল ময়ূরাক্ষী নদী, আমার আছে চিত্রা। আমি কালকুটকে পাইনি, কিন্তু কালকুটের নদীর সামনে দাঁড়িয়ে থাকি চুপচাপ। মুনিমা আমাকে দাঁড়াতে বলে সরে যায়। আমি বুঝি স্পেসও দিচ্ছে আমাকে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম কে জানে। হঠাৎ শুনি কেউ ডাকছে, দীপা। আমার হৃৎপিণ্ড থেমে যেতে চায়। চকিতে ফিরে তাকাই। আমার পেছনে দাঁড়িয়ে আছে যে মানুষটা, তার বয়স ৪০-এর আশেপাশে। তিনি আমার অচেনা, কিন্তু তার এই ডাকটা আমার চিরচেনা। আমি অস্ফুটে উচ্চারণ করি, কালকুট। মানুষটা হাসে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি, মাথায় কাঁচা পাকা চুল, গায়ের রং চাপা, তীক্ষ্ণ নাক, বড় একটা গোঁফ, আর তার নিচে ঠোঁট দুটো অসম্ভব কালো। আমি বিড়বিড় করে উঠি, তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। মানুষটা শুনে ফেলে, সাথে সাথেই উত্তর দেয়, এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে আমার লজ্জা লাগে না আর, কান্না আসে। আমার কালকুট দাঁড়িয়ে আছে আমার সামনে। ১২ বছর পর, এক যুগ পর আমাদের দেখা হলো চিত্রা নদীর পাড়ে। কতক্ষণ ছিলাম? ২ ঘন্টা, ৩ ঘন্টা, নাকি আরো বেশি? আমি জানি না। মনিম আশেপাশে কোথাও ছিল না। শুধু একটা বিকাল, চিত্রার ঢেউ আর কালকুট। কালকুটের আসল নাম অর্ধেন্দু। অর্ধেন্দু রায়। অর্ধেন্দু রায়ই তো হওয়ার কথা। না হলে তো কালকুট, শুভঙ্কর এই নামগুলো আসতো না। নাম দুটো যেন আরেকটু অর্থবোধক হয়ে ওঠে আমার কাছে। কালকুট অর্ধেন্দু রায় আর কানিজ ফাতেমা চামেলি।
কেউ অসমঝুটি। কালকুটের বয়স তখন ৩৮। ১২ বছর আগে তার বয়স ছিল ২৬। সদ্য মাস্টার্স করেছে সে। অথচ বয়স লুকিয়ে আমাকে বলেছিল ২১। কারণ ২৬ বছর বয়সে ১৮ বছর বয়সী মেয়েকে ভালো লেগেছিল তার। বয়সের তফাৎ ছিল ৮ বছর। কিন্তু সংকোচে বলতে পারেনি। আমিও তো সংকোচে বলতে পারিনি। আমার বয়স তখন ১৮ না, ছিল ১৬। সবকিছু পরিষ্কার হয়ে আসে। আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম ২১ বছর বয়সী প্রেমিকাকে। আর কালকুট খুঁজেছে তার ১৮-১৯ বছর বয়সী প্রেমিকাকে। হাজারবার দুজন দুজনকে হয়তো পার করে গেছি, কিন্তু চোখে পড়েনি এই কারণেই। বেলা গড়ায়, সূর্য ডুবে যাবে যাবে ভাব। আমি ৩৮ বছর বয়সে অর্ধেন্দু রায়ের চোখে সূর্যের লাল আভা দেখি। ওরও গভীরে একটা সূক্ষ্ম বিষাদ। আমার চোখ এড়ায় না। অর্ধেন্দু সিগারেট ধরায়, ধোঁয়া ছেড়ে দিয়ে আবৃত্তি করে, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর সূর্য ডুবে যায়। আমরা ফিরি, অর্ধেন্দু যায় তার বাড়িতে, যেখানে তার অপেক্ষায় বসে আছে মাধুরী নামের এক সৌভাগ্যবতী, আর শতদল নামে একটা বছর ৬কে ছেলে। আমি ফিরি মেইন রোডে, শেষবারের মতো দুজন তাকাই দুজনের দিকে। কালকুট অর্থ তীব্র বিষ। আমাদের দুজনেরই চোখে নীরবে বলে দেয়, আমাদের হৃদয়ের খুব গভীরে এক ছোট্ট কৌটায় আমরা কালকুট জমিয়ে রেখেছি। আমরা ফিরি দুজন দুদিকে। আমি চলে আসি গাড়ির কাছে। গাড়িতে হেলান দিয়ে একজন মানুষ দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি পরে আকাশের দিকে তাকিয়ে আছে। এই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য আমার সব ছোটখাটো ইচ্ছা পূরণ করা। আমি গিয়ে তার হাত ধরি। মানুষটা তাকায় আমার দিকে, আলতো হাতে চুল সরিয়ে দিয়ে চুমু দেয়। আমার হাত শক্ত করে ধরে মানুষটা ফিসফিস করে শোনায় গালিবের কবিতা। যখনই দেখেছি তাকে আমি অন্য কারোর সাথে, বুঝেছি খোদা কেন শিরক পছন্দ করেন না। আমার সমস্ত ভার তার উপর দিয়ে নির্ভার হয়ে তার কাঁধে মাথা রাখি। এরপর সন্ধ্যায় আধো আচ্ছায় আমরা ফিরি একসাথে এক বাড়িতে। ছোট্ট দুটো রুম, একটা বুক সেলফ, একটা রকিং চেয়ার, একটা ওক কাঠের টেবিল, দুটো মাটির চায়ের কাপ, আর একটা বিছানা আমাদের। আপনাদের কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্টে জানান। আর যদি এরকম আরো নতুন নতুন গল্প পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।